দীপা ওর বাবার কাছে গিয়ে বসলো আর বাবাকে গলা জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি তো আমাদের সব কিছু। তুমি যদি সুস্থ না থাকো তাহলে আমরা কিভাবে ভালো থাকবো বলো? রফিক সাহেব মেয়ের মাথায় হাত রেখে বললেন, কই না তো, পাগল মেয়ে আমার। যাব কালই যাব ডাক্তারের কাছে। কোনো ফাঁকে রূপা ও বাবার কাছে এসে বসে পড়ল আর বলল, এদি ভাই, তুই আর বাবা কাঁদছিস কেন? আমি কিন্তু কেঁদে দিব বলে দিলাম। এসব দেখে রেহানা বেগম শাড়ির আঁচল দিয়ে নিজের চোখ মুছতে মুছতে বললেন। দেখো মেয়েদের কাণ্ড। আয় সবাই নাস্তা খেয়ে নে। এদিকে জুম্মার নামাজ শেষে চৌধুরী ভিলায় সবাই দুপুরের খাবার খেতে বসলো। আজ জবা চৌধুরী সবার পছন্দের খাবার রান্না করেছে। শাশুড়ি মায়ের জন্য মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ ভাজি। শাশুড়ি মায়ের খুবই পছন্দের। শাশুড়ি মা আবার মাংস পোলাও খেতে তেমন পছন্দ করেন না। ছেলে মেয়ের প্রিয় বিফ বিরিয়ানি, সাথে স্বামী রাজীব সাহেবের প্রিয় শুটকি ভুনা তো আছেই। জবা, তোমার হাতের শুটকি বোনাটা অসম্ভব স্বাদের হয় জানো। এটার জন্য তোমাকে থ্যাঙ্কস দিতে হবে আম্মাকে। উনিই তো আমাকে এই রান্নাটা শিখিয়েছেন। তা যা বলেছ, আমার মা বলে কথা। হঠাৎ মিলি বাবার দিকে তাকিয়ে চোখ পিট করে বলতে লাগলো, এই যে বাবা, আমার মায়ের রান্নাও কিন্তু অনেক মজা। খুনসুটি শেষে সবাই একসাথে খাবার খাচ্ছে। সবাই সবার পছন্দের খাবার খাচ্ছে। এর মাঝে রায়হান খাবার খেতে খেতে ওর বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, তুমি নাকি এই সপ্তাহে লন্ডন যাচ্ছ? আর্জেন্ট কিছু? কোনো সমস্যা? চাচ্ছুর কোনো সমস্যা হয়নি তো? লন্ডনের কথা শুনে মিলির হার্টবিট বেড়ে গেল। হৃদস্পন্দন হাজারো কিলোমিটার বেগে ছোটা শুরু করলো। বিষম খেয়ে সামনে থাকা পানির গ্লাসটা নিয়ে এক ঢোকে সবটা পানি খেয়ে ফেলল। লন্ডনে রাজীব চৌধুরীর ছোট ভাই সপরিবারে থাকে। তার একমাত্র ছেলে সানির সাথে মিলির বিয়ের কথা হয়েছিল ছোটবেলায়। কে জানে সানির এসব কথা মনে আছে কিনা। মিলির তো বেশ মনে আছে সব কিছু। ছোটবেলায় ওরা কত খেলা করেছে। ছোটবেলায় বাড়ির উঠোনে পাড়ার ছেলে মেয়েদের সাথে ঘর সংসার, বড় বউ খেলার সময় মিলি সবসময় সানিকেই ওর বর বানাতো, আর কার বর হতে দিত না। মিলির ভাবনায় পানি ঢেলে রেজওয়ান বলল, কিরে, তোর আবার কি হলো? ঠিক আছিস? আস্তে পানি খা। রাজীব সাহেব বললেন, আরে হ্যাঁ, ইনফ্যাক্ট কাল পরশুও যাওয়ার ইচ্ছা আছে। না আসলে এবার ওদের দেখার উদ্দেশ্য নয় ঠিক, এবার অনেক ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি। আসলে ওখানে একটা জটিল হার্ট সার্জারির জন্য একটা টিম মেক করা হয়েছে। আমিও সেই টিমের মেম্বার, তাই আমাকে যেতেই হবে। সাবধানে যেও বাবা। হঠাৎ জবা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলেন, কত বছর হলো ছানিটাকে দেখি না। ভিডিও কলে দেখে কি আর মন ভরে? ওর ব্যারিস্টারি পড়াটা শেষ করে তারপর একেবারে আসবে, আর সেটাই ভালো হবে আমার মতে। হঠাৎ মিলির ফোনে মেসেঞ্জারে একটা মেসেজ আসলো। মেসেজটা যে আর কারো নয়, সানির। মিলি তো পুরোই মনে মনে বলে, যা বাবা, এদিকে আমি বিষম খেয়ে মারা যাচ্ছি আর উনি আসছে ঢং করতে। দূর। এই বলে ও খাওয়া শেষ করে রুমে চলে গেল। বিকেল 3টায় প্রতিদিনের মতো আজও রূপার আর মিলির অ্যাকাউন্টিং কোচিং আছেন, যেটা ওদের দুজনের একজনেরও পছন্দ না। এদিকে মিলি রূপাকে কল দিয়ে বলল, কিরে, কোচিং আসছিস তো? ধুর, কচু আর বলিস না। নাইস উপায় আছে, কর্কশ একটা স্যার বলে কথা। তুই বের হ, আমি আসছি। মিলি এইবার রেদওয়ানের রুমের দরজায় দাঁড়িয়ে ভাইকে মেকি স্বরে ডাক দিয়ে এই যে বলল, স্যার, চলুন, আপনার ম্যাডাম কোচিংয়ে আসছে। আমাকে পুরো পিয়ন বানিয়ে ফেললি তুই, ছোট ভাইয়া। কি যে সব বলিস না। এইবার মিলি ব্যাগে বই ঢুকাচ্ছে আর ভাইয়ের পকেট খালি করার উদ্দেশ্যে বলল, জি না, কালকে থেকে তুই আমাকে আমেরিকান বার্গারের 2টা করে বার্গার খাওয়ার টাকা দিবি। 500 প্লাস 500, 1000। রেদওয়ান ভ্রুকুসকে বলে উঠল, একটা না হয় তোর জন্য বুঝলাম, কিন্তু আরেকটা কার? গাধা ভাই আমার, আরেকটা তোমার নায়িকার। ও, তাহলে ঠিক আছে। তাহলে ঠিক আছে, স্বার্থপর একটা। রেদওয়ান অট্ট হাসি দিয়ে উঠল। ওরে আমার সোনা বোনটা, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। বিকেলটা অনেক সুন্দর। মেঘেদের কোনো দেখা নেই বললেই চলে। গোধূলি বেলার চকচকে মিষ্টি রোদ বারান্দায় এসে পড়েছে। দীপার খুব মন চাইছে
ছাদে গিয়ে রোদ্রে স্নান করতে আর ওর বোনা গাছগুলোর সাথে কথোপকথন করতে। কিন্তু না, এখন না, কাল সকালে যাওয়া যাবে। 1 কাপ চা নিয়ে দীপা বারান্দায় চলে যায়। দোলনায় বসে চায়ে চুমুক দিয়েছে আর রক্তিম বর্ণের সূর্যি মামার দিকে তাকিয়ে আছে। আহ, কি শান্তি! এমন সময় দীপার হাতে থাকা ফোনে একটি মেসেজ আসলো। মেসেজটি আর কোনো নাম্বার থেকে নয়, গতকালের সেই অচেনা নাম্বার থেকে। হাই, চড়ুই পাখিটা কি করছে? দুপুরের খাবার খেয়েছ? কি দিয়ে লাঞ্চ করলে আজ? দীপা মনে মনে বলল, চড়ুই পাখি তাই না? তোর চড়ুই পাখি ডাকা ছুটাচ্ছি। এখন আনসার দিব না, তোর মাথা ঘুরবে, দাঁড়া এখন। দীপা মেসেজের উত্তরে লিখল, আজ আমি উঠতে উঠতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর একটা গাছের ডালে বসে ভাবলাম, না, আর বসা যাবে না, যাই। গতকাল যে লোকটা ফোন দিয়েছিল অচেনা নাম্বার থেকে, তার বাসার বারান্দায় যেয়ে দেখি আমার জন্যে কোনো ধান টান রাখা আছে কিনা। হ্যাঁ, যেয়ে দেখি না, আপনি আমার জন্য কোনো ধান রাখেননি, একটু শুকনো ভাতও ছিটিয়ে রাখেননি। তারপর আর কি, মন ছোট করে অন্যের বাড়ির ধান খেয়ে এই মাত্র বসলো আপনার চড়ুই পাখিটা। মেসেজ দেখে রায়হান তো পুরাই থ। ও হাসতে হাসতে মোবাইল বুকে জড়িয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে আর ভাবছে, এই মেয়েটা তো দেখছি আমাকে মেরেই ফেলবে। মেয়েটা এত দুষ্টু, না জানি আরো কত রহস্য নিজের ভিতর লুকিয়ে রেখেছে। অথচ সামনে দাঁড়িয়ে থাকবে, বোঝাই যায় না। ভালোবাসি চড়ুই পাখিটা, বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। হয়তো এটাকে লাভ এট ফার্স্ট সাইট বলে। রায়হান আবার মেসেজ দিল, সাহস কিভাবে হয় আমি থাকতে অন্যের বাসায় গিয়ে ধান খেতে? যাই হোক, এবারের মতো মাফ করলাম। শুনুন ম্যাডাম, রাত 8টায় কল করব। ফোনটা অবশ্যই রিসিভ করবেন। তা না হলে থাক, ছোট মানুষ আপনি, তাই আর ভয় দেখাতে চায় না। দীপা এসএমএসটা পেয়ে ভয়ে চুপচাপ ঘরে এসে পড়ার টেবিলে বসে পড়া শুরু করল। ওদিকে রেদওয়ান আর মিলি গাড়ি থেকে নামলো। রেদওয়ানকে আজ অন্যরকম হ্যান্ডসাম লাগছে দেখতে, তবে ওর মধ্যে একটা অন্যরকম সিম্পলিসিটি কাজ করে, যেটার ব্যাখ্যা আসলে প্রকাশ করার অবকাশ নেই, কারণ সিম্পলিসিটির কোনো ব্যাখ্যা হয় না। রেদওয়ান খেয়াল করলো রূপা দুটো ছেলের সাথে হাসতে হাসতে কথা বলছে। রেদওয়ান চেনে না, কিন্তু সে রাগে ফুসফুস করছে রূপাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখে। এটা দেখে মিলি ভাইকে বলে, ডোন্ট ওয়াট ব্রো, এটা আমাদের ক্লাসমেট, আরেকটা মেবি ওর কাজিন হয়, আমি যত দূর জানি। তুই চুপ থাক। তাই বলে কি এভাবে হাসতে হাসতে কথা বলতে হবে? রূপা হঠাৎ মিলির সাথে রেদওয়ানকে দেখে হতভম্ব। ওর চোখ আটকে গেছে রেদওয়ানের স্কাই ব্লু পলো শার্টের দিকে। আজব বিষয় হলো, এটা ওর প্রিয় রং। রূপা যে রেদওয়ানকে আরবিতে দেখছে, তা কিন্তু রেদওয়ান আর মিলির চোখ এড়ালো না। আসসালামু আলাইকুম ভাইয়া। রেদওয়ান সালামের উত্তর দিয়ে রাগী স্বরে বলল, মিলি, যা সময় নষ্ট করিস না, ক্লাস করে আয়। আমি এখানেই তোদের জন্য ওয়েট করব। তোর জন্য। রূপার রেদওয়ানের দিকে আর চোখে তাকিয়ে হালকা মৃদু হাসি দিয়ে দিলুকে যেতে যেতে বলল, দিলু ভাইয়া, যেটা বলেছি মনে থাকে যেন, প্লিজ প্লিজ প্লিজ। রেদওয়ান ভাবতে লাগলো কাহিনীটা কি কি মনে থাকবে ওই লোকটার। ও তো রেখে অস্থির। 1.5 ঘন্টা পর মিলি আর রূপা গাড়িতে। আজ গাড়ি রেদওয়ান চালাচ্ছে। খুব রেগে আছে সেই মিলি, বুঝলেও রূপা কিছুই বুঝতে পারছে না। তারপর আজ মিলি রূপাকে সামনের সিঙ্গেল সিটে বসতে বলেছে, অর্থাৎ রেদওয়ান আর রূপা পাশাপাশি। রূপা হঠাৎ বলে উঠল, মিলি, আমরা কোথায় যাচ্ছি? এটা তো আমাদের বাসায় যাওয়ার রাস্তা না? মিলি রূপাকে শান্ত হয়ে বলে, জানি। আমরা এখন আমেরিকান বার্গারে যাব, দেন বার্গার খাবো, তারপর বাসায়। ওয়াও! পরক্ষণেই রূপা কি যেন ভেবে বলে উঠল, না না, আজ না, অন্য একদিন যাব। অমনি রেদওয়ান রাগে রিডি করতে লাগলো। রাগে আর চোখে রূপার দিকে তাকিয়ে, কেন আমার সাথে যাওয়া যাবে না? কোনো প্রবলেম থাকলে বলতে পারো। কি হলো বলো? রেদওয়ানের এমন অগ্নিমূর্তি চেহারা দেখে রূপা কি বলবে বুঝতে পারছে না। তাহলে চুপ, একদম চুপ। তুমি যাচ্ছ, দ্যাটস ইট। রূপা আর একটি কথা বলল না। বার্গার স্টোরে এসে রেদওয়ান খেয়াল করলো রূপা কিছুই খাচ্ছে না। এটা দেখে ওর আরো রাগ চেপে গেল মাথায়। রেদওয়ান উচ্চস্বরে বলে ওঠে, কি হলো, খাচ্ছ না কেন রূপা? রূপা আটকে ওঠে।
মিলি রেদওয়ানের কানে কানে বলে, ছোট ভাইয়া তুই ওকে ধমক দিলি কেন? সরি বল। উফ, কি দিন আসলো, বড় ভাইয়াকে প্রেম করা শিখাতে হয়। ভাল লাগে না বাবা। দুটা ভাই আমার একই স্বভাবের, একটা একটু বেশি, আরেকটা একটু কম, আবার কমও না। উফ। এই যে, জি, আপনাকেই বলছি। এই যে কানে ধরলাম, আর ধমক দিব না। সরি, এইবার খাও প্লিজ। ইটস ওকে ভাইয়া। রূপা এবার হেসে দিল। রেদওয়ান আস্তে করে নিজের কপালে নিজেই চাপড় দিয়ে বলে, ভাইয়া, আর যে কতদিন শুনতে হবে এই ভাইয়া ডাক, আল্লাহ জানে। রাত 8:40। দীপার ফোনে রিং বাজার সাথে সাথেই ও আটকে উঠল। একটানা অনেকক্ষণ পড়ার পর ঘাড়টা যেন কেমন ব্যথা ব্যথা লাগছে। আর মোড়া দিয়ে ঘাড়ে বাম হাত দিয়ে মেসেজ করতে করতে ফোনের দিকে তাকালো। তাকাতেই ওর মোড়টা বিগড়ে গেল, চোখ দুটো বড় বড় হয়ে গেল কিছুটা। ফোন রিসিভ করে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছিলে এতক্ষণ? নিশ্চয়ই আমাকে মিস করছিলে। দীপা চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে, আপনার কি মাথা ঠিক আছে? আমি আপনাকে মিস করতে যাব কেন? লাল পানির ঘোর এখনো কাটেনি দেখছি। রায়হান এবার নিজের রুমের বারান্দায় গিয়ে দেয়ালের সাথে পিঠ ঘেঁষে দাঁড়িয়ে বলতে লাগলো, সে কি, 40 মিনিট দেরি করে কল করলাম। অন্তত এই 40 মিনিট তো আমাকে মিস করবে নাকি? আর হ্যাঁ, লাল পানি আমি খাইনি ম্যাম, তবে খাবো আপনাকে সাথে নিয়ে। দীপা এইবার বিছানায় পড়ে থাকা টিভির রিমোটটা নিয়ে কুশনের ওপর বাড়ি দিতে দিতে বলল, শুনুন জনাব, মনে মনে হিস। দেখুন, আপনি চাইলেই আপনার নাম্বারটা আমি ব্লক করে দিতে পারি, কিন্তু তাতে কোনো লাভ হবে না। কাল হয়তো আপনি নতুন আরেকটা নাম্বার দিয়ে কল করবেন। রায়হান এবার রেলিংয়ের সাথে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে মুখ থেকে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলে, এই না হলে মেডিকেল স্টুডেন্ট। বাহ, এটাও জানেন? গুড, ভেরি গুড। তা আর কি কি জানেন আমার ব্যাপারে? রায়হান একটা টেরি হাসি মুখের কোণে এঁকে বলল, অনেক কিছু জানি, আবার অনেক কিছুই জানি না। এই যেমন আমি জানি তুমি কোথায় পড়ো, কয় ভাই বোন, বাবা কি করেন, এই তো। আর জানি না হলো তোমার হাতের চুরির মাপ, তোমার অনামিকা আগুনের মাপ, আর তোমার অনেক কিছুর মাপই জানি না আপাতত। এটা শোনার সাথে সাথে দীপা হক চুকিয়ে উঠে নিজের গায়ের ওড়না ঠিক করতে করতে বলল, প্লিজ প্লিজ থামুন আপনি। নেহাত আমি ভদ্র মেয়ে বলে এতক্ষণ আপনার ওসব কথা সহ্য করছি, তা না হলে। আর তাছাড়া এত কিছু জানেন তাহলে এটাও নিশ্চয়ই জানেন আমার কতগুলো গুন্ডার সাথে পরিচয় আছে ভার্সিটিতে। ওই গুন্ডাগুলো দিয়ে এমন মার খাওয়াবো না, একদম শিক্ষা হয়ে যাবে বলে দিলাম। রায়হান এবার এত জোরে হাসছে যেন ফোনটা ভেঙেই যাবে। রায়হানের হাসিটা দীপার বিরক্ত লাগছে। হাসির মাঝে রায়হান কিছুটা স্বর ভারী করে বলে উঠল, বাবা তাই নাকি? তা কয়টা গুণটা পালেন আপনি শুনি? কেউ বড় গুণটা পালেন নাকি? তা নাম বলুন তো, দু একজনের শুনি। দীপা এবার রায়হানের কথা শুনে চোখ বড় বড় করে শুকনো ঢোক গিলে বলে উঠল, দেখুন, আ- আপনি কিন্তু আমাকে আন্ডারএস্টিমেট করছেন রীতিমতো। ছোট মানুষ একটা, তাকে আবার আন্ডার এস্টিমেট? আচ্ছা বলো তো, কোন গুণটাকে দিয়ে আমাকে মার খাওয়ালে আমার চুরি পাখিটার মন শান্ত হবে? দীপার ভাবতে 1 সেকেন্ডও টাইম লাগলো না। দীপা চট করে বলে ফেলল, আপনি রাইহান ভাইয়াকে চেনেন? উনি কিন্তু আস্ত একটা গুন্ডা। আ- আ- আমি কিন্তু ওনাকে বলি আপনাকে ইচ্ছে মতো ধোলাই খাওয়াবো, এই বলে দিলাম। কি? এই কথা শুনে রায়হান আকাশ থেকে বলল মনে মনে, ও, তাহলে এই ছিল পাখি তোর মনে? মনে মনে আমাকে ঘন্টা বাবা হয় তাই না? কাল একবার পেয়ে নেই কাছে, তোমার খবর আছে। সকাল 6টা। দীপা আজ সকাল সকালই বাড়ির দেয়াল ঘেঁষে দক্ষিণ পাশে থাকা লোহার সিঁড়ি পেয়ে ছাদে উঠে গেল। আসলে ওদের বাড়িটা 4-5 তলা কোনো বিল্ডিং না, ইট সিমেন্ট দিয়ে গাঁথা একতলা একটা বাড়ি। বাড়ির গায়ে শ্যাওলা সবুজ রং করা, কিছুটা আগের ধাঁচে তৈরি। বাড়িটা রফিক সাহেব পৈতৃক সূত্রে পেয়েছেন। আর ছাদের চারিপাশে রেলিং দেওয়া ও বাহারি রকমের ফুল গাছ দিয়ে ভরা, সাথে রয়েছে কিছু তুলসী আর নিম গাছও। রফিক সাহেব ও দীপা দুজনেরই তুলসী চা খুবই পছন্দের। রেহানা বেগম ও খান মাঝে মাঝে। আর রূপা, তার কাছে রং চা খাওয়া আর শুধু শুধু মিথ্যে বলা একই কথা। তার আবার মিল্ক টি অনেক পছন্দ, সেটা না খেলে নাকি মাথার ঝিমঝিমানি কমেই না। তবে যাই হোক, গতকাল ছাদের গাছগুলোর খবর নেওয়া হয়নি, মাই হয়তো পানি দিয়ে গিয়েছিলেন।
তাই আজ দীপা এসেছে প্রিয় ফুলের গাছগুলোর সাথে কিছুটা সময় কাটাতে আর পানি দিতে।